This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ভারত পাক উত্তেজনার আবহে পূর্ব সীমান্ত সেই পূর্ব সীমান্তে সেনার শক্তি প্রদর্শন তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে ভারতীয় সেনার তিস্তা প্রহার আধুনিক সমরাস্ত্র প্রদর্শন ভারতে দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি এক্সক্লুসিভলি এই মুহূর্তে প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি কথা বলবো তার সঙ্গে প্রসেনজিৎ যে ছবি এক্সক্লুসিভ যে ছবি আমরা দর্শকদের এই মুহূর্তে দেখাচ্ছি এই যে সাজো সাজো রব পূর্ব সীমান্তে কিসের ইঙ্গিত দেখো মঞ্জিরা যে সময়কালে হচ্ছে এবং কোথায় হচ্ছে এই দুটো কিন্তু অত্যন্ত সিগনিফিকেন্ট কেন বলছি এই কারণে কারণ পশ্চিমাঞ্চলে কিন্তু আমাদের এই মুহূর্তে যে অপারেশন সিন্দুর আপাতত স্থগিত তাহলে হঠাৎ করে আবার উত্তর পূর্বাঞ্চলে এই ধরনের মক ড্রিলের আয়োজন কেন এইখানেই কিন্তু এই ড্রিলের গুরুত্বটা লুকিয়ে আছে যে কারণটা বলছি উত্তর পূর্বাঞ্চলকে ঘিরে একাধিক দেশ রয়েছে তাদের আন্তর্জাতিক সীমানা রয়েছে এবং সেই সীমানায় অর্থাৎ আমাদের ভারতীয় ভূখণ্ডের ওপারে নানান ধরনের ঘটনা ঘটছে সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু এই অপারেশন সিন্দুর শেষ হওয়ার পরেও যেহেতু প্রধানমন্ত্রী বলে দিয়েছেন জিরো টলারেন্স বজায় রাখা হবে এবং এই নীতিতেই ভারত চলবে সেই কারণেই কিন্তু এই ড্রিল করা হলো এবং লক্ষণীয় যেটা ড্রিলের যে ভিডিও আমরা দর্শকদের দেখাচ্ছি এখানেও কিন্তু যে ড্রোন আমরা ওখানে ব্যবহার করলাম যে কামিকাজে ড্রোন আমরা ওখানে ব্যবহার করলাম যে এয়ার ডিফেন্স সিস্টেম আমরা ওখানে ব্যবহার করলাম এবং সফল হলাম পাকিস্তানকে যোগ্য জবাব দিলাম এবং নাস্তানাবুদ করে দিলাম ঠিক সেই সমরাস্ত্রগুলোই কিন্তু এইখানে এই মক ড্রিলে প্রয়োগ করে একেবারে আরও একবার একেবারে নিপুণ হাতে প্রয়োগ করে দেখে নেওয়া হলো সব ঠিকঠাক আছে কিনা কোথাও একটা বার্তা দেওয়া হচ্ছে যে এই অঞ্চলেও যদি অস্থিরতা তৈরি করা হয় তার যোগ্য জবাব ভারত দেবে কারণ পাকিস্তানকে বিশ্বাস নেই অন্যদিকে চীন সীমান্ত রয়েছে বাংলাদেশ সীমান্তের ওপারেও নানা অস্থিরতা বাংলাদেশে বিরাজমান ফলে সব মিলিয়ে কিন্তু ওই অঞ্চলে আপাতত শান্তি ফিরলেও উত্তর পূর্বাঞ্চলে আমরা আগেও লাগাতার নানা খবরে বলেছি যে এই অঞ্চলে নানান সার্ভিলেন্স বাড়ানো হচ্ছে একই সঙ্গে কিন্তু এবার ভারতীয় সেনা ত্রিশক্তিকোণ তারা এই তিস্তা প্রহার মক ড্রিল করে নিল এবং যাবতীয় সমরাস্ত্র আরও একবার ঝালিয়ে দেখে নেওয়া হলো ভারতের নিশ্ছিদ্র যে নিরাপত্তা ব্যবস্থা সীমান্ত সুরক্ষায় তারা প্রস্তুত আছে কিনা বা কতটা প্রসেনজিৎ অর্থাৎ 3 দিনের তিস্তা প্রহারের এক্সক্লুসিভ ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা এই মুহূর্তে প্রাক্তন সেনাকর্তা রাজেন্দ্র ভাদুরীও আমার সঙ্গে রয়েছেন মিস্টার ভাদুরী আপনার কাছে আমার প্রশ্ন যে যখন এই ভারত পাক একটা এরকম টেনশন চলছে ঠিক সেরকম একটা সময়ে সীমান্ত এলাকাগুলো নিয়েও কিন্তু আমাদের যথেষ্ট উদ্বেগের জায়গা রয়েছে মূলত যদি উত্তর পূর্বাঞ্চলের দিকে দেখি আমরা তাহলে চিকেন স্নেক এবং মণিপুর নাগাল্যান্ড এইগুলোও রয়েছে সেই জায়গাগুলোকে ধরে এবং সীমান্ত এলাকার কথা মাথায় রেখে এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রদর্শন চলছে এটা কিসের ইঙ্গিত কিসের প্রস্তুতি বলে আপনার মনে হয় দেখুন ওয়েস্টে যা সিচুয়েশন আছে আপাতত সিজ ফায়ার সিচুয়েশন আছে তো ওটা একটা আলাদা অ্যাসপেক্ট কিন্তু we cannot forget that ইস্টটাকে আমরা ডিসরিগার্ড করতে পারবো না কারণ ওয়েস্ট অস্থির হলে ইস্টে একটা শয়তানি বা একটা ইন্টারফারেন্স সে চায়নার তরফ থেকেই হোক বা অন্য কোনো এন্টিটির তরফ থেকে হোক একটা ইন্টারফারেন্স হওয়ার মানে একটা প্রবল একটা পসিবিলিটি আছে প্লাস আমাদের শিলিগুড়ি করিডোর একটা সেন্সিটিভ একটা চোক পয়েন্ট ওই চোক পয়েন্টটাকে আমাদেরকে সবসময় প্রোটেক্ট করে রাখতে হবে ওয়েস্টার্ন ফ্রন্ট অ্যাক্টিভেট হলেই আমাদেরকে ইস্টার্ন ফ্রন্টে পার্টিকুলারলি শিলিগুড়ি করিডোরটাকে স্ট্রেংথেন করে প্রোটেক্ট করে রাখতে হবে এখন যেহেতু ওয়েস্টার্ন ফ্রন্টে সিজ ফায়ার আছে আপাতত সিচুয়েশন হ্যাজ বিন স্টেবিলাইজ সেই জন্য ইস্টার্ন ফ্রন্টে এটা হচ্ছে ফোর্স প্রজেকশন যে আমরা দেখাচ্ছি যে আমরা এখানে আছি আর এই এক্সারসাইজ আর এই ক্ষেত্রে প্রস্তুতি একেবারে সারা আপাতত আপনাকে ধন্যবাদ
এই মুহূর্তে একটা চাঞ্চল্যকর খবর আপনাদের সামনে রাখতে চাইবো। লোন উলফ অ্যাটাক, জামাতুল মুজাহিদিনের নতুন পরিকল্পনা। বীরভূমের নলহাটি থেকে যে জেএমবি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এর আগে আপনাদের মনে থাকবে ঠিক এই আবহে বাংলাদেশের মুক্তমনা ব্লগারদের মতো এদেশের লোন উলফ অ্যাটাকের একটা পরিকল্পনা হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই লোন উলফ অ্যাটাক জানিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে। কিভাবে এই অ্যাটাক হয়ে থাকে, কিভাবে হামলা চালানো হয়, আমি ডিটেল জানার চেষ্টা করবো আমাদের রিপোর্টার সুজয় পালের কাছ থেকে। সুজয়, দেখো, এই নয়া কায়দার একটা জঙ্গি হামলার পরিকল্পনা করছিল এবং সেই পরিকল্পনার প্রশিক্ষণ নেওয়া হচ্ছিল জেএমবি জঙ্গিদের তরফ থেকে। বাংলাদেশ থেকে যাদের হ্যান্ডলার আছে তারা প্রশিক্ষণ দিচ্ছিল এবং সেই প্রশিক্ষণ দেওয়ার তথ্য প্রমাণ বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দাদের হাতে এসছে। তার কারণ এই যে ধৃত জঙ্গি, তাদের মোবাইল এবং তাদের কাছে যে সমস্ত অন্যান্য ডিজিটাল ডিভাইস, সেখান থেকে এই ধরনের প্রচুর নথি পাওয়া গেছে, যেখান থেকে এটা জানা যাচ্ছে যে তারা এখানে লোন উলফ অ্যাটাকের পরিকল্পনা করছিল। এবার প্রশ্ন হলো, লোন উলফ অ্যাটাকটা কি? লোন উলফ অ্যাটাক হচ্ছে জঙ্গিদেরকে একটা নির্দিষ্ট টার্গেট বেঁধে দেওয়া হয় বা অর্থাৎ কোনো ব্যক্তিকে চিহ্নিত করে দেওয়া হয়। সেই নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে যখন জঙ্গিরা প্রশিক্ষণ নেওয়ার পর প্রস্তুতি মতো সেই নির্দিষ্ট টার্গেটে গিয়ে সেই নির্দিষ্ট ব্যক্তিকে নিকেশ করে আবার নিরাপদে বেরিয়ে আসতে পারবে, এটাকেই বলা হয় লোন উলফ অ্যাটাক, যেটা তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এবং এর আগে আমরা দেখেছি যে আমাদের দেশে যে জঙ্গি হামলাগুলি ঘটনা হয়েছে সেখানে আইডি ব্যবহার করা হয়েছে বা অন্য বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বা ফিদায় হামলার পরিকল্পনা হয়েছে, কিন্তু এই ধরনের লোন উলফ অ্যাটাক যেটা আগে কখনো শোনাই যায়নি, এই পরিকল্পনা কিন্তু আগে হয়নি। এবার জেএমবি জঙ্গিরা সেই পরিকল্পনা করছিল। তোমায় জানি রাখি যে এবিটি আনসারুল্লাহ বাংলা টিম তারা কিন্তু বাংলাদেশে একাধিক মুক্তমনা যারা ব্লগার তাদেরকে এই পন্থাতেই হত্যা করেছিল। এবার কি তাহলে এই যে এবিটির কায়দাতেই জেএমবি জঙ্গিরা তারা এবার আর দলগতভাবে নয়, পৃথকভাবে এক একজনকে এক একটা টার্গেট বেঁধে দেওয়া হবে এবং সেই রকমই কোনো কাউকে নিকেশ করার পরিকল্পনা করছিল। সেই কারণেই যে জঙ্গিদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে, তাদের কাছে যে তথ্য প্রমাণ থেকে জানার চেষ্টা করা হচ্ছে যে তারা এ রাজ্যে এরকম কারোকে নির্দিষ্ট করতে পেরেছিল কিনা, তাদেরকে এরকম কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল কিনা বাংলাদেশ থেকে যে কাকে হত্যা করতে হবে বা কাউকে কীভাবে হত্যা করতে হবে, এই ধরনের কিছু তথ্য দেওয়া হয়েছিল কিনা। ফলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে জেএমবি জঙ্গিদেরকে যাদের বেঙ্গল স্টেট গ্রেফতার করেছে তাদেরকে গ্রেফতারি, তাদেরকে জেরা করে এই গুরুত্বপূর্ণ তথ্য এবং লোন উলফ অ্যাটাক যেটা এর আগে কখনো এই রাজ্যে শোনা যায়নি। এটা যথেষ্ট চিন্তার এবং চাঞ্চল্যকর খবর সুজয়। এই মুহূর্তে এটা সবথেকে বড় খবর এটাই, এই লোন উলফ অ্যাটাক একটা নতুন পরিকল্পনা। এবং আপনাদের জানিয়ে রাখবো ঠিক আনসারুল্লাহ বাংলা টিমের মতোই এবার জেএমবি জঙ্গিরা ঠিক এই কায়দাটাই ফলো করতে চাইছিল এবং সুজয় একদম পরিষ্কারভাবে বলল যে কিভাবে এখানে কোনো দলগত নয়, মানে টিম নয়, এখানে একজন টার্গেট করবে এবং একজন তাকে নিকেশ করবে, ঠিক এইভাবেই তারা এগোচ্ছিল। মানে আনসারুল্লাহ বাংলা টিমের মতোই এবার তারা তাদের টার্গেটের দিকে এগোতে চাইছিল। এই মুহূর্তে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে আমরা যোগাযোগ করেছি। দীপাঞ্জন বাবু, এই যে লোন উলফ অ্যাটাক, এটা কতটা ভয়ের বা চিন্তার গোয়েন্দাদের কাছে? সন্ত্রাসবাদ দমন বা কাউন্টার টেরোরিজমের সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে লোন উলফ। কারণ এর কোনো মডিউল হয় না যে ইন্টেলিজেন্স এদের ট্র্যাক ডাউন করতে পারে। একজন ব্যক্তি আপনি মাথায় যা চিন্তা করলেন আপনার র্যাডিকালাইজেশনের জন্য, সেটা আপনি এটাকে আটকানোর অলমোস্ট কোনো উপায় নেই। আপনার মনে আছে বেশ কিছু বছর আগে ফ্রান্সে বাস্টিল দেশে একটি লোন উলফ যা র্যাডিকালাইজ হয়েছে একা ট্রাক নিয়ে, তার সঙ্গে কোনো অস্ত্র ছিল না, কোনো কিছু ছিল না, সে ট্রাক নিয়ে উৎসবরত জনতার মধ্যে ঢুকে গিয়ে 250 জন লোককে পিষে ফেলে দিচ্ছে। তো লোন উলফকে ডিটেক্ট করা, তাকে কাউন্টার করাটা ভয়ঙ্কর ব্যাপার। তো লোন উলফের যখন প্রক্রিয়াটা চলে, যখন একজনকে র্যাডিকালাইজ করা হয়, সেটাতে যদি ক্র্যাকডাউন না করা যায়, আর সেটা করবে তার পরিবারের লোক, তার পাড়া প্রতিবেশী, সেটা যদি না করতে পারে, লোন উলফ কিন্তু ভয়ঙ্কর চিন্তার ব্যাপার কাউন্টার টেরোরিজম অপারেশন। অনেক ধন্যবাদ আপনাকে। দেখুন, পশ্চিম সীমান্তে যখন সংঘাতের আবহ রয়েছে তখন পূর্ব সীমান্তকেও সজাগ থাকতে হবে। তার কারণ হচ্ছে সীমান্ত সন্ত্রাস। তাই পূর্ব সীমান্তে হাই অ্যালার্ট। ভারত বাংলাদেশ সীমান্তে চূড়ান্ত সতর্কতা। মুর্শিদাবাদের অরক্ষিত সীমান্ত থেকে জঙ্গি ঢোকার আশঙ্কা, তাই নজরদারি বাড়াতে গ্রামবাসীদের সঙ্গেও বিশেষ বৈঠক করছে বিএসএফ। इन जनरल यहाँ पे शांति है। बॉर्डर इलाके में हमारे अफसर सब जवान
अलर्ट है और हम भी विजिट करते रहते हैं। अभी यहाँ पे कोई ऐसी एक्टिविटी उससे इफेक्टेड, उससे रिलेटेड कोई एक्टिविटी नहीं हुई है। जो भी सिस्टर एजेंसी, पुलिस, सिविल एडमिनिस्ट्रेशन, सभी के साथ हम टच में हैं और यहाँ नॉर्मल है, कोई स्थिति वैसी नहीं। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, বিএসএফ গ্রামবাসীদের সঙ্গেও কথা বলছেন, তাদের পরিকল্পনা কি, কিভাবে এগোতে চাইছে, কতটা তৎপরতা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে? দেখো, মুর্শিদাবাদের যে সীমান্ত এলাকা বাংলাদেশের সঙ্গে 125 কিলোমিটার রয়েছে, সেখানে জলপথ রয়েছে, কোথাও স্থলপথ, আবার সব থেকে বেশি অংশ নেই কাঁটাতার। সেক্ষেত্রে কিন্তু একটা বড় মুশকিল হয় এবং যেহেতু সামনে বর্ষা আসছে, সেক্ষেত্রে পাট চাষ হলে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হয়। যেহেতু সেই পাট চাষের আড়ালে কিন্তু সেই সব বড় বড় যে পাটের গাছ, সেই সব গাছের আড়ালে কিন্তু জঙ্গিরা অনায়াসে ঢুকতে পারবে। সেক্ষেত্রে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করা হচ্ছে দফায় দফায়। এর আগে কিন্তু সচেতনতা করা হয়েছিল যাতে এই ধরনের চাষ যাতে না করে, এবং সেক্ষেত্রে পাট চাষের ক্ষেত্রে নজরদারি এবং গ্রামবাসীদেরকে নিয়েও যেন নজরদারি চলে। সেক্ষেত্রে যেসব বর্ডার সীমান্ত এলাকায় গ্রামবাসীরা রয়েছে তাদের সঙ্গে দফায় দফায় আলোচনা করা হয়, এবং তারা কোথাও গেলে, অর্থাৎ চাষের জমিতে গেলে, সেটা যদি একটু বিএসএফকে জানিয়ে যায় এবং বিএসএফের সঙ্গে সহযোগিতা রেখে কাজ করে। কারণ যে পরিস্থিতি পাকিস্তানের সাথে একদিকে যেমন যুদ্ধ পরিস্থিতি, সেরকম কিন্তু এই প্রান্তেও কিন্তু পূর্বেও কিন্তু জঙ্গি ঢোকার একটা আশঙ্কা রয়েছে। আর এবং সব থেকে বেশি আশঙ্কা রয়েছে এই মুর্শিদাবাদে যেসব জলঙ্গি, সাগরপাড়া যেসব এলাকায় কাঁটা টান নেই, কারণ এখানে মেটো পথ, অনায়াসেই কিন্তু এই পার থেকে ওপার করা যায়। এর আগেও একাধিকবার এরকম পারাপারের ঘটনা ঘটেছে। সেই জায়গা থেকে বাড়তি নজর দেওয়া হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে, এবং 146 নম্বর, 73 নম্বর এবং 86 নম্বর যে ব্যাটালিয়নগুলি রয়েছে বিএসএফ এর, তারা কিন্তু কড়া নজরদারি চালাচ্ছে। সময় সময় কিন্তু নজর রাখো তুমিও। আপাতত তোমাকে ধন্যবাদ। ইউনূস সরকারের তীব্র প্রতিবাদ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু টানা অনশনের ডাক, এবং এই মুহূর্তে ছবিটা আপনাদের সামনে রাখতে চাইব। পুলিশি হামলার প্রতিবাদেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে শিক্ষক সমিতির তরফ থেকে। 4 দফা দাবি রয়েছে। কি কি দাবি রয়েছেন এবং এই মুহূর্তে কি অবস্থা, মানে এখন কমপ্লিট শাটডাউন, জানার চেষ্টা করব। আমাদের রিপোর্টার সুমন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, দেখো, বেশ কিছুদিন ধরেই কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, এই দুইয়ের তরফ থেকে কিন্তু একাধিক আন্দোলন হচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে। আর ঢাকাতে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা, সেখানেও কিন্তু অবস্থান হয়েছিল, পুলিশের লাঠিচার্জ হয়েছে, জলকামান নিক্ষেপ করা হয়েছে। এই মুহূর্তে এই যে ঢাকার যে শাহবাগ থানা, সেই শাহবাগ থানার সামনে কিন্তু ছাত্রছাত্রীরা আলটিমেটাম দিয়েছে এবং বিক্ষোভ সমাবেশ করছে। তারা 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছে যে ছাত্র দলের যে একজন কার্যকর্তা, তিনি নিহত হয়েছেন কয়েকদিন আগে। একাধিক দাবি রয়েছে, 3 থেকে 4টি দাবি। মূলত এই দাবিগুলোকে সামনে রেখে কিন্তু গোটা বাংলাদেশ নতুন করে অচল হতে বসছে। যেটা প্রথমেই বললে যে ইউনূস সরকারের বর্তমান যা অবস্থা, গত জুলাই আগস্ট মাসে যেভাবে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন প্রকট হয়েছিল, তারপর হাসিনাকে পালাতে হয়েছে, এখনও কিন্তু আস্তে আস্তে একটা অন্য আন্দোলন জমাট বাঁধছে। আর কোন সময় বাঁধছে? যে সময় আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে। আওয়ামী লীগ ব্যান হওয়ার পর এই যে ছাত্রছাত্রীদের আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যে একাধিক জায়গায় হচ্ছে, এটা কিন্তু ধীরে ধীরে শক্ত একটা জমাট বাঁধতে শুরু করেছে। আর এটা নিয়েই কিন্তু ইউনূস সরকার এই মুহূর্তে কিন্তু একটা নানা অশান্তির মধ্যে রয়েছেন। গত পরশুদিন আমরা দেখেছি, গতকালকেও আমরা দেখেছি যে একজন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, তিনি গেছিলেন কথা বলতে, তার মাথার উপরে জলের বোতল ছুঁড়ে মারা হয়েছিল, সে সেখান থেকে চলে আসে। ফলে ক্রমেই পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এমন বুঝতে পারছি কি অবস্থা এই মুহূর্তে। সুমন, তুমি নজর রাখো।